হ্যালো, সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। তৌফিকস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে। সো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই লাইক দিয়ে আমার ভিডিওর সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন একটি সিরামিকের মগের পশ্চাৎ দিকে আমি ছুরি ধার করছি। ছুরিটা কেমন যেন ভোতা ভোতা লাগতেছিল, আর এই ছুরিটা দিয়ে আমি মূলত আমার যে কাটাকুটিগুলো আছে, সবজি কাটা, পেঁয়াজ রসুন কাটা, কাঁচামরিচ কাটা, এগুলো কেটে থাকি। তো অনেকটাই ধার কমে গিয়েছে, ভাবলাম যে সিরামিকের মগের পশ্চাতে এটা ধার করে নিই। আর এটা যে এত সুন্দর ধার হবে আমি বুঝতেই পারিনি। সত্যি এত সুন্দর ধার হয়েছে যে আমার কাছে খুবই অবাক লাগছে। তো আমাদের সবার বাড়িতেই কিন্তু দা বটি ছুরি আছে, যেগুলোর ধার আস্তে আস্তে কমে যায়, তারপর আর কি অকেজো হয়ে যায়। তো চাইলে কিন্তু ইনস্ট্যান্ট সিরামিকের মগের পশ্চাতে এরকম ধার করে নিতে পারি। সো এটা খুবই সুন্দর আর কাজের একটা টিপস বলতে পারেন। ছোট হলেও টিপসটা কিন্তু অনেক কাজের। ধার করার পর আমি ওই ছুরিতে একটু সরিষার তেল মেখে নিয়েছি, কারণ ওই ছুরিটা দিয়ে আমি কাঁঠাল কেটেছি। কাঁঠালটা একটু বড় হওয়ার কারণে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। পুরা কাঁঠালটা খুললে দেখা যাবে যে সবগুলো খাওয়া হবে না, আর পরবর্তীতে কাঁঠালগুলো যদি ফ্রিজে রাখি তাহলে তো সব খাবারে কাঁঠালের গন্ধ ছড়ায় যাবে। সেক্ষেত্রে ফ্রিজে রাখা অন্যান্য খাবারগুলোর মধ্যেও কাঁঠালের গন্ধ ছড়ায় যাবে। সো কাঁঠালগুলো আর ফ্রিজে রাখবো না, যতটুকু খাবো ততটুকুই আমি খুলে নিচ্ছি, বাকিটা ওই যে অর্ধেকটা আর কি আস্ত রেখে দেব। তো যে পরিমাণ কাঁঠাল খুলছি সেটা আমি এবং আমার হাজব্যান্ড খাবো, আর এখান থেকে আমার শাশুড়ি মার বাসায়ও দেব। তো সকালবেলার নাস্তা কাঁঠাল মুড়ি গুঁড়া দুধ আমার কাছে অনেক প্রিয়, আর এই সিজনে আমার কাঁঠাল আম মুড়ি গুঁড়া দুধ ভীষণ প্রিয় একটা খাবার। সকাল কিংবা রাতে এটা আমি খুব খেয়ে থাকি। এবার দেখাচ্ছি দুপুরে কি রান্না হচ্ছে। সো কয়েকদিন আগেই হচ্ছে কোরবানির ঈদ গেল। ঈদের পর দেখা যায় যে মাংস খেতে খেতে একদম অস্থির লাগে, মাংসটা আর খেতে ভালো লাগে না। একটু চেঞ্জ করে খাবারটা খেলে ভালো লাগবে, তাই ভাবলাম যে ইলিশ মাছের মাথা লেজ কাটাকোটা আছে সেটাই রান্না করি। তো ইলিশ মাছের মাথা লেজ আর কি নিচের দিকের যে পিসগুলো আছে সেগুলো এইভাবে রান্না করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই রান্নাটাও আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। ছোটোবেলা থেকেই দেখতাম আম্মা যখন ইলিশ মাছ রান্না করতো, ভালো ভালো মাছের পিসগুলো ভাজা করতো কিংবা পেঁয়াজ দিয়ে ভুনা করতো, আর নিচের দিকের যে অংশটা আছে মাছের সেটা আর কি ভেজে বেগুন আলু টমেটো দিয়ে ঝোল রান্না করতো। আর সেটা কি যে মজা লাগতো, নিচের দিকের পিস হলেও খেতে কিন্তু অনেক ভালো লাগতো। আর ইলিশ মাছ তো এমনিতেই আমার, বিশেষ করে আমার অনেক বেশি পছন্দ। আমার তো সবসময় ইলিশ মাছ খেতে অনেক ভালো লাগে। তো সবসময় তো আর পাওয়া যায় না, বর্ষার সিজন আসলে দেখা যায় ইলিশ মাছটা অনেক বেশি অ্যাভেলেবেল থাকে। তো এই সিজনে ইলিশ মাছটা বেশ খাওয়া হয়। তো ফ্রিজে এই কাটাকোটাগুলো আজকে আমি ভাবলাম যে ওই যে আম্মার মতো করে তরকারিটা রান্না করি, ভীষণ প্রিয় একটা রেসিপি আমার। তো দেখেছেন আমি ওই কাটাকুটাগুলো হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আমরা যখন কোনো মাছের ভুনা কিংবা রান্না করি, সেই মাছটা যখন ভাজি তখন শুধু হলুদ মরিচ দিয়ে একটু ভেজে নিই, আর যদি ভাজা করি শুধু খাওয়ার জন্য তখন কিন্তু অন্যান্য মশলাগুলো অ্যাড করে থাকি। তো দেখেছেন মাছগুলো ভাজা করার পর আমি একটা হাঁড়ির মধ্যে তেল পেঁয়াজ তারপরে মাছের মশলাগুলো সব দিয়েছি, আর একটু আদা রসুন দিয়েছি। অনেকে ভাবতে পারেন যে ইলিশ মাছে আদা রসুন দিয়েছেন কেন। ইলিশ মাছেও কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী অল্প একটু যদি আদা রসুন দেওয়া হয় তাহলে কিন্তু মাছের টেস্টটা আরও বেশি আসে। মাংসের মধ্যে তো আদা রসুন অনেক পরিমাণে দিতে হয়, বাট মাছের মধ্যে অল্প পরিমাণে একটু আদা রসুন দিতে হয়। সেটা কিন্তু একদমই মনে হবে না যে এখানে আদা রসুন দেওয়া হয়েছে, বাট মাছের টেস্টটা কিন্তু অনেক বেশি হবে। তো দেখেছেন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, হাফ সিদ্ধ বলতে পারেন। দেন এখানে আমি কেটে রাখা বেগুন টমেটো দিয়ে জাস্ট 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। ঢেকে দেই নাই, কিন্তু ঢেকে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে গরম পানি দিয়ে ঝোল দিয়ে আমি এখন ঢেকে রাখছি।
অল্প সময়ের মধ্যেই বলক উঠে গিয়েছে, যেহেতু গরম পানি দিয়েছি। এবার ভেজে রাখা ওই যে ইলিশ মাছের মাথা, লেজ, সেগুলো দিয়ে দিলাম। তো খুব সহজ রান্না, এই রান্নাটা খেতে অসাধারণ লাগে। আর এই রান্নাটা না পরের দিন যখন বাসি হয়ে যায় তখন খেতে আরও বেশি ভালো লাগে। তো গরম পানি দিয়ে ঝোল দিয়ে একটু নেড়ে নিয়েছি। এখন 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার ঢেকে রাখছি। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখা গিয়েছে যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। বেগুন কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, আর টমেটো তো এমনিতেই খাওয়া যায়, অত বেশি সিদ্ধ করার দরকারও হয় না। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। এবার আমি তরকারিটা একটু সার্ভ করে নিয়েছি। ভীষণ লোভনীয় লাগছে। এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন, ঝোলটা দিয়েই কিন্তু 1 প্লেট ভাত চোখ বন্ধ করে খেয়ে ফেলা যায়। তো আমি যেখানে সার্ভ করছি সেটা হচ্ছে আড়ংয়ের কাঁসার একটা প্লেট। ঈদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আড়ং থেকে কিছু জিনিসপত্র এবং অন্যান্য জায়গা থেকেও কিনেছিলাম। তো আড়ংয়ের এই যে এই কাঁসার প্লেটটা কেনার পর যে আমি কি পরিমাণ ধরা খাইছি। আড়ংয়ের মতো এত বড় একটা ব্র্যান্ড বাংলাদেশ এত পপুলার, ওরা যে এরকম 2 নম্বর জিনিস রাখবে এটা ভাবতেই কষ্ট লাগছে। জাস্ট একবারই কিন্তু আমি ওই তরকারিটা রেখেছি, তারপর যখন এটা আমি ধুইলাম তখন দেখতে পেলাম যে এরকম দাগ দাগ হয়ে গেছে। আমার তো জাস্ট কান্না চলে আসতেছিল, এত শখ করে আমি কিনেছি। এমনিতে কিন্তু স্টেনলেস স্টিলেরও এরকম গোল্ডেন কালারের প্লেট পাওয়া যায়, সেটা না কিনে আমি এরকম কাঁসার জিনিসটা কিনলাম শখ করে, তাও আবার আড়ংয়ের মতো জায়গা থেকে। একবারও ভাবি নাই যে ওরা আমাকে এই জিনিসটা ধরায় দিবে। তো আসলে মাঝে মাঝে হয়ে যায়, ভাগ্যে আসলে যদি না থাকে তাহলে ভালো জিনিসটা পড়ে না। তো যাই হোক, আমি ভাবছি যে এটা একবার ওই আউটলেটে নিয়ে যাব। আমি গুলশান আউটলেট থেকে কিনেছিলাম, তো জানি না যাওয়া হবে কি না আর ওনারাও দিবে কি না। তো দেখতে পাচ্ছেন কি অবস্থা, মনে হচ্ছে যে কত জনমের পুরাতন এই প্লেট। সো যখন নতুন কিনেছি একদম স্বর্ণের মতো চকচক করছিল, কি যে ভালো লাগছিল দেখে। আসলে ভাগ্যে ছিল না, কি আর করা। তো একঘেয়েমি খাবার থেকে একটু যদি মুখের রুচি ফিরিয়ে আনতে চাই তাহলে এইরকম একটা রেসিপি হলে তো আর কথাই নেই। আপনারা ভাবতেই পারবেন না যে এটা এত মজার। আমরা কিন্তু কাঁকরোল সচরাচর পছন্দ করি না, বাট কাঁকরোল দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় জাস্ট একবার করে খেয়ে দেখতে পারেন। তো এই রেসিপিটা আমি কিন্তু করেছি শর্ট ভিডিওর জন্য। ইনশাল্লাহ আজকে কিংবা কালকে যখনই পারি দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর নতুন যেসব বন্ধুরা আজকেই দেখছেন আমার ভিডিও, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমি এখন ওই কাঁকরোলের ভর্তাটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, অনেক বেশি মজার ছিল। ঈদের পরে আমরা সবাই কিন্তু এদিক সেদিক একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করি। তো এবছর আমার ঈদের ব্লগেই বলেছিলাম যে একটু অন্যরকম গিয়েছে, মন মেজাজ সব কিছু মিলিয়ে খুবই ডিস্টার্বড আছি। সো তেমন কোথাও যাওয়ার প্ল্যান হয় নাই। আমরা ঈদের পরের দিন গ্রামে যাই। গ্রাম বলতে আমার বাবার বাড়ির কথাই বলছি, বাট এখন আর তো গ্রামে যাওয়া হয় না, কারণ আব্বা আম্মা 2-3 বছর ধরে অসুস্থ। সো ওনারাই গ্রামে যায় না, তো আর আমরা কিভাবে যাব। তো গ্রামে যাওয়া আর হচ্ছে না। এরই মধ্যে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম কয়েকবার, বাট নরসিংদীতে আর যাওয়া হয়নি। তো ঈদের পরে আসলে খুবই বোরিং লাগছিল। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড বলতেছে যে মুভি দেখবো কি না। সো বুঝতেই পারছেন ঈদের পরে হলগুলোতে কি পরিমাণ রাশ থাকে। আর এই বছর ঈদের পর যেটা মুক্তি পেয়েছে তুফান, তো অনেক বেশি সাড়া জাগিয়েছে, সব জায়গায় দেখতে পাচ্ছি। তো ভাবলাম যে তুফান ছবিটা দেখে আসি। তো আগের দিন রাতে আর কি অনলাইনে টিকিট কেটেছে, কোথাও টিকিট নেই, কোথাও নেই। দেন পেয়েছে হচ্ছে মহাখালী স্টার সিনেপ্লেক্সে। এর আগেও কিন্তু একটা মুভি এই হলে দেখেছিলাম, তো আবারও আরেকটা মুভি দেখতে চলে আসলাম। তো কিছুই করার নাই, যেহেতু এখানে পেয়েছি এখানেই তুফান মুভিটা দেখে নেওয়ার সিদ্ধান্ত। আমরা বিকেল 5টার শোতে এসেছি। বিকেল 5টার সময় আমরা সবাই আর কি এখানে চলে আসছি। 5টা 5 কি 10-এ মেবি মুভি আরম্ভ হবে। আমরা আগেই কিন্তু পৌঁছে গিয়েছিলাম। আর ঈদের পর রাস্তাঘাট একদম ফাঁকা, খুবই আরামে চলে আসছি। আর এসে দেখতে পাচ্ছি যে হলের এই যে মেন গেট, মেন ফটক বলতে পারেন, যখন খুলেছে কি পরিমাণ মানুষ, অবাক হয়ে যাওয়ার মতো মানুষ। দেখতে পাচ্ছেন আমরা যখন আর কি হলে ঢুকছি কিউ হয়ে গেছে, কিউর মধ্যে দাঁড়িয়ে থেকে দেন হচ্ছে ভিতরে ঢুকতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একটা মানুষের উপরে একটা মানুষ উঠে যাচ্ছে, এই অবস্থা। আসলে এখন মানুষজন দেখতে পাচ্ছি যে অনেক বেশি হলমুখী হয়ে গিয়েছে।
এখন হচ্ছে যেটা দাঁড়াইছে, ঢাকা শহরে বিনোদনের জায়গা নেই বললেই তো চলে। তো যারা মুভি পছন্দ করে তারা তো হলেই আসবে মুভি দেখতে। আর এখন দেখা যাচ্ছে অনেক মানুষই হলমুখী হয়েছে, মুভি দেখতে পছন্দ করে। সো এই যে মুভিটা, এটা হচ্ছে তুফান, বেশ ছাড়া জাগিয়েছে। সো প্রতিটা হলেই হাউসফুল এবং টিকিট সোল্ড হয়ে গিয়েছে। লাকিলি আর কি এখানে 5টা টিকিট পেয়েছি আমি, আমার 2 ছেলে, ননদ, হাজব্যান্ড। তো সবাই মিলে আর কি মুভি দেখতে চলে আসলাম। হলের পরিবেশটাও একটু দেখাচ্ছি যেহেতু সময় ছিল, আর মুভি আরম্ভ হলে কিন্তু আর কিছুই দেখানো যাবে না। জাতীয় সঙ্গীতের পর আমি আর ক্যামেরা অন করিনি, ওনারা বারবার নিষেধ করতেছে যে ভিডিও করা যাবে না, যদিও অনেকেই লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছে। তো এখন হচ্ছে মুভি শেষ হয়ে গিয়েছে, আমরা বের হয়ে গিয়েছি। মুভি শুরু থেকে শেষ পর্যন্ত পপকর্ন, চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি, সেজন্য এখন আর কিছু খাবো না, বাসায় চলে যাচ্ছি। তো এখন পর্যন্ত যারা ভিডিও দেখছেন, লাইক যদি না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুরা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন বাসার দিকে যাচ্ছি, সেই সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।